জগৎ সভায় নয়া ভারত আজকের এই অনুষ্ঠান জিরো আরে আমি আমার কলিগ মণিময় আমরা দুজন মিলে আপনাদের সঙ্গে রয়েছি। সঙ্গে আমাদের গেস্ট আশিস কুমার দত্ত, তিনিও থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু একদম প্রথম আপনাদেরকে বলে রাখি যে আজকে কেন আমরা মণিময় এই অনুষ্ঠানের উত্থাপন করলাম। G7 মানে সারা বিশ্বের তাবড় শক্তিশালী 7টা দেশের একটা সংগঠন। তারা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল অ্যানালিসিসের জন্য, এবং ডেফিনেটলি সেখানে এনভায়রনমেন্টাল অ্যানালিসিসও হয়, কারণ আমাদের বিশ্ব উষ্ণায়ন বা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তো এবার কিন্তু 50তম G7 সম্মেলন হচ্ছে, এবং এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাদেরই এক পার্টনার কান্ট্রি ইটালিতে এবার অনুষ্ঠিত হচ্ছে। এই দেশগুলো কারা কারা রয়েছে দেখুন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কানাডা এবং ইউএসএ রয়েছে এই G7 এর মধ্যে। ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কারা রয়েছে, জার্মান রয়েছে, ইটালি রয়েছে, ইউকে রয়েছে, এই দেশগুলো রয়েছে। আর কোন দেশ রয়েছে, আর ফ্রান্স রয়েছে ইউরোপের মধ্যে। আর যে দেশগুলো রয়েছে এশিয়ান কান্ট্রির মধ্যে জাপান রয়েছে, এবং এখানে ইউকের একটা ভূমিকাও রয়েছে। রাশিয়া G8 এর অংশ, G7 এর অংশ না, আশিস বাবু ভালো ব্যাখ্যা করে দেবেন। তবে এই যে গ্রুপের মধ্যে ভারত কিন্তু নেই, ভারতের কোনো অবস্থা নেই, অর্থাৎ G7 এর অফিসিয়াল পার্টনার ইন্ডিয়া নয়। কিন্তু তবুও মণিময় আমরা খুব মানে এটা আমাদের খুব ভালো লাগছে, খুব প্লেজেন্টলি আমরা দেখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে 18 লোকসভা তৈরির পর প্রধানমন্ত্রী হিসাবে তিনি মানে এনডিএর সমর্থিত সদস্য হিসাবে চিহ্নিত হওয়ার পর তিনি ইটালিতে গেছেন, এবং আমরা যে ছবিগুলো দেখছি এগুলো খুব গ্ল্যাডলি আমাকে বলতে হয় মণিময়, তুমিও আমার সঙ্গে কিছুক্ষণ আগে বলছিলে যে তার ছবিগুলো দেখো কিরকম, একেবারে মোদি হচ্ছে সেন্টার পয়েন্ট, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন। যে ছবি আমরা দেখছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, বা অফিসিয়াল G7 এর পেজ যদি আপনারা ফলো করেন সেখানেও কিন্তু আমরা দেখা যাচ্ছে। তো তাহলে ভারত কেন সেখানে গেল, এবং কেন ইটালির যিনি প্রেসিডেন্ট তার সঙ্গে তার ভিডিও ভাইরাল হচ্ছে, জাস্টিন ট্রুডোর সঙ্গে, অর্থাৎ কানাডার। দেখো মনি, তুমি দেখতে পাচ্ছ মানে এত বড় একটা, মানে ইটস আ টোটাল গ্র্যাটিটিউড অফ দ্য ইন্ডিয়ানস, যে একদম একেবারে মাঝখানে মধ্যমণি হিসাবে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীকে। আচ্ছা, এবার যে ব্যাপার সেটা হচ্ছে যে মোদী গেছেন এই কারণের জন্যই, কারণ আজকে কোনো একটা সময় না G7 কোনোভাবে গুরুত্বই দিত না ভারতবর্ষকে, মানে ইট ইজ ভেরি রিয়াল ফ্যাক্টর অ্যান্ড ইট ওয়াজ হ্যাপনিং ফর আ লং টাইম। এবার কি দেখা যাচ্ছে যে মোদী সেখানে গেছেন এবং তিনি একের পর এক বৈঠক করছেন, পার্শ্ব বৈঠক। তিনি অবশ্যই G7 এর মেইন বৈঠকের মধ্যে থাকতে পারছেন না, কারণ যেহেতু তিনি অফিসিয়াল সদস্য নয়। কে বলতে পারে যে সামনের বার যখন 51th অফ G7 হবে, কানাডাতে অনুষ্ঠিত হবে, সেখানে ভারত মানে মেন পার্টনার হিসেবে থাকবে কিনা। এখন ব্যাপার হচ্ছে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতবর্ষের দিকে, তার কারণ ভারতবর্ষের কনজামশনাল যে এবিলিটি, অর্থাৎ 140 কোটির দেশ, এবং সেখানে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, ভারত যেভাবে উঠে আসছে, বিশ্বের তাবড় দেশ কিন্তু সেই তুলনায় নানান সমস্যা সম্মুখীন হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ভারতকে মনিবা আমরা বলতেই পারি ইটস এ গ্রোয়িং কান্ট্রি। আর এবার অন্যান্য যে দেশগুলো G7 এর যারা অংশ, তারা সাস্টেইন করতে পারবেন কিনা এখানে, সেটা কিন্তু সময় বলবে। তবে একেবারে প্রথমেই আমাদের প্রতিবেদন একদম নজর রাখুন। দেখুন, G7 সদস্যভুক্ত দেশ না হয়েও সামিটে কেন এত গুরুত্বপূর্ণ ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মঞ্চে একটুও চির ধরেন মোদী ক্যারিশমা, মোদীর জনপ্রিয়তায়। নেপথ্যের কারণ বিশ্লেষণে তাদের দাবি, ছোট্ট দেশ নিউজিল্যান্ড, কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী চোখের জলে পথ ছেড়েছেন। বেকারত্ব বৃদ্ধি, আর্থিক সমস্যা, অর্থনীতি তলানিতে কিউই পাখির দেশে। অর্থভাণ্ডারে সংরক্ষিত অর্থে দেশ চালাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। বেড়েছে বেকারত্ব, সবচেয়ে বড় আর্থিক মন্দার মুখোমুখি হতে পারে আমেরিকা, সে আশঙ্কায় প্রবাদ গুনছে ওয়াশিংটন। কোভিড সমস্যা এখনও জর্জরিত চীন, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে দ্বিধা বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। ভারতের একাধিক পড়শি দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান কার্যত দেউলিয়া। বিশ্ব মানচিত্রে এত সংকটের মধ্যেও একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারত। পঞ্চম থেকে তৃতীয় অর্থনীতির দিকে দৌড়চ্ছে দেশ। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সেনাবাহিনীর আধুনিকীকরণ, শত্রু দেশের চোখে চোখ রেখে জবাব ফেরাচ্ছে দিল্লি। একইভাবে বুলেট ট্রেনের ট্রায়াল রান, বন্দে ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেনের পরিষেবা, সড়কের আয়তন ও লেন বৃদ্ধির মাধ্যমে পরিকাঠামো যোগাযোগগত উন্নয়নও চলছে দেশব্যাপী। স্টার্টআপ,
কৃষক স্বার্থে নীতি নির্ধারণ, কর ছাড়ের উদ্যোগে উপকৃত দেশের মধ্যবিত্ত থেকে প্রান্তিক স্তরের সাধারণ মানুষ সমান্তরালভাবে প্রতিরক্ষাগতভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আর্থিক ও পরিকাঠামোগত স্বাবলম্বী হওয়ার কাজ এর আগে দেখেনি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ। মোদী সরকার শুধু প্রকল্প ঘোষণা করে না, বাস্তবায়িত করেও দেখায়। এটাই মোদীর গ্যারান্টি, বলছে ওয়াকিবহল মহল। আর গত 10 বছর দেশকে সমৃদ্ধি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীর নেতৃত্বকে কুর্নিশ জানাতে এতটা আগ্রহী বিশ্বের তাবর দেশের রাষ্ট্রনেতারা। বিশেষজ্ঞরা বলছেন মোদী সরকার না থাকলে হয়তো ভারতের অবস্থাও বাকি দেশগুলোর মতোই হতো। তাই বিশ্ব মন্দার বাজারে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি বাড়াতে ভারতের বৃহৎ বাজারকে ব্যবহার করতে চাইছে পশ্চিমী দেশগুলো সহ ইউরোপীয় ইউনিয়ন। চীনকে উপেক্ষা করে ভারতে বিনিয়োগের গুড় ঘরে তুলতেই G7 সামিটে উপস্থিত রাষ্ট্রনেতাদের মুখে মোদি মোদি রব, বলছেন বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ। প্রতিবেদনটা দেখালাম এবং দেবাশিস যেটা বলছিলেন, খুব স্বাভাবিকভাবে এই G7 বৈঠকের সদস্য না হয়েও আমন্ত্রিত মোদি, আর এই মোদি কারিশমার উজ্জ্বল ইতালি সামিট। বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারত, চীনকে উপেক্ষা করে ভারতকে বিনিয়োগের গড় করে তুলতে চাইছে বিশ্ব। তাই কি G7 সামিটে উপস্থিত রাষ্ট্র নেতাদের মুখে মোদি স্তুতি? দেবাশিস, অনেকটা ব্যাখ্যা করেছো তুমি এই জায়গাতে। একদমই তাই। দেখো মণিময়, কোথাও যেন আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি সেফোলজিস্ট ডেফিনেটলি নই, কিন্তু তবু আমার মনে হচ্ছে কেন জানি সারা বিশ্ব সত্যি আজকে মোদির দিকে তাকিয়ে রয়েছে। দেখো, চীন বেশ কিছু কিছু ক্ষেত্রে চীনের অবস্থানটাকে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে এমন কিছু দেশকে সাপোর্ট করছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। তাতে অন্ততপক্ষে ইউরোপিয়ান ইউনিয়নে থাকা দেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাছে চীন কিন্তু কখনোই তাদের বন্ধু নয়। তাহলে আমি যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা ভাবি, তার মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গায় রয়েছে যে ভারতবর্ষের উপরে আমি ঠিক ডিপেন্ড কথাটা বলে ছোট করবো না, বরঞ্চ ভারতকে সঙ্গী করে যদি এগোতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, তাহলে কিন্তু অনেক বেশি প্রোগ্রেসিভ একটা মুড দেখা যাবে। এবং আজকে দেখো যারা গেস্ট রয়েছে, মনে তুমি একটু পরিচয় করিয়ে দাও। এক্স্যাক্টলি, আমরা আলোচনায় তো আসবো ডেফিনেটলি, কারণ আজকের আলোচনা খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। চলুন আমি এই মুহূর্তে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত, প্রাক্তন সেনাকর্তা। আশিস বাবুকে অনেক স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং অবশ্যই অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। মহানন্দা দিকে অনেক স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। একেবারে আমি প্রথমে একদম আশিস বাবুর কাছে যাই। আশিস বাবু, মানে এই জিনিসটা মানুষ বুঝতে পাচ্ছেন, আভাস করতে পাচ্ছেন যে ভারতবর্ষের অবস্থান আগের চাইতে কোন জায়গায় গিয়েছে। আপনি আমাকে একটু মানে একদম স্পেসিফিক, আমি একদম প্রিসাইজ ওয়েতে কোয়েশ্চেনটা করছি, যে এই যে আমেরিকান কান্ট্রি, যেগুলো আমেরিকান লিডিং কান্ট্রি, আমি সাউথ আমেরিকা বলছি না, নর্থ আমেরিকার কথা বলছি, একাধিক লিডিং কান্ট্রি ওই কন্টিনেন্টের, ইউরোপ কন্টিনেন্টের একাধিক কান্ট্রি, তারা বিভিন্ন জায়গায়, আমি যে সমস্ত ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো একটু জাস্ট আমি সময় পেয়েছিলাম, দেখছিলাম যে তারা বিভিন্নভাবে একটা জটিল পরিস্থিতির সামনাসামনি রয়েছে। সেই তুলনায় ভারতবর্ষ কিন্তু প্রোগ্রেস করছে, যেখানে বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে, যেখানে আরও মানে ইকোনমিক জায়গা থেকে থার্ড স্ট্রংগেস্ট ইকোনমিক হোল্ড ভারতের একটা প্রজেকশনের মধ্যে রয়েছে। ভারত 5ম স্থানে উঠে এসছে। মেক ইন ইন্ডিয়াতে একাধিক প্রজেক্ট এখন ভারতে তৈরি হচ্ছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে বিশ্বের তুলনায়, মানে ইন কম্পারিজন অফ আদার্স কান্ট্রি, ভারতের অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি তো নিজেই বলে দিলেন যে ভারত মেম্বার না হয়েও G7 এর স্পেশাল ইনভাইটি হয়ে গেছে। স্টেটাস খুব পরিষ্কার, কেন ডেকেছে সেটা আপনারা নিজেরা এক্সপ্লেন করেছেন। আমাদের পজিশন অতুলনীয়। আমি 2-3টে পয়েন্ট অ্যাড করতে চাই এই অস্থিরতার ব্যাপারে। আর্থিক অস্থিরতা, চীন অনেক কিছু হারিয়েছে। কোভিডটা আপনারা বললেন, কোভিড থেকে এখন রিকভার করতে পারিনি। মাল্টিন্যাশনাল কোম্পানি চীন থেকে চলে আসছে এবং ওদের আনএমপ্লয়মেন্টও দুর্দান্ত বেশি, অনেক বেশি, যার ফলে ওদের অর্থনীতি সাফার করবেই। তারপরে যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে সেগুলো খুব একটা সাকসেসফুল হয়নি। কালকে আমি মেনশন করেছিলাম বর্ডার পোর্টস ইনিশিয়েটিভ। গদারকে ওরা সিলেক্ট করেছে, বালুচিস্তান যে বাতাবরণ, যেটা অ্যাটমসফিয়ার, ওটা খুব একটা সন্তোষজনক নয়।
চীনের ইঞ্জিনিয়াররা রেগুলার মারা যাচ্ছেন, তাদের হত্যা করা হচ্ছে, এটা নিয়ে চীন একেবারেই অখুশি, একেবারেই খুশি নয়। সুতরাং চীন কতটা আর এইদের সাপোর্ট করতে পারবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু চীন অর্থনৈতিক খুব একটা ভালো পজিশনে নেই। আমাদের প্রতিবেশী দেশ আপনি নাম করলেন, প্রতিবেশী দেশে কোনো অস্থিরতা হলে তার এফেক্ট আমাদের দেশেও পড়বে। আপনারা বুঝতে পারছেন যে মিয়ানমারের অস্থিরতার কারণে তার এফেক্ট মণিপুরে পড়ছে। আপনারা বলেছেন আমাদের, আমি ইস্ট থেকে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি, পাকিস্তান যথেষ্ট আলোচনা হয়েছে, ওরা হাত পেতে বসে আছে, ওদের কোনো ক্ষমতা নেই কিছু করার। আমেরিকান এইড আরও অসুবিধে হয়ে যাবে, কারণ আপনারা শুনেছেন যে আমেরিকান সিনেটে একটা আলোচনা চলছে। সেই আলোচনায় প্রপোজাল হচ্ছে যে তিব্বত একটা পুরনো সভ্যতা, ওকে পুরনো সভ্যতার স্টেটাসে ফিরিয়ে আনা হোক। একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ ছিল, চীন জবরদস্তি অকুপাই করেছে। ইউনাইটেড স্টেটসে একটা কথা চলছে সেনেটে, এবং সেনেট ওদের হায়েস্ট বডি, পার্লামেন্ট। ওরা কথা আলোচনা করছে যে দালাই লামা যে চীন ফিরে যাক, এবং ওখানে আমি ভুল বললাম, তিব্বত ফিরে যান এবং তিব্বতের ওপরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। এটাতে আমেরিকা যে রোল রয়েছে সেটাতে চীনের চিন্তা, উদ্বেগ আরো বাড়াবে। এমনকি তাইওয়ান ইস্যুতেও, ব্রিগেডিয়ার দত্ত, তাইওয়ান ইস্যুতেও কিন্তু ভারতের ভূমিকা আমার মনে হয় পশ্চিমের যে সমস্ত দেশগুলো রয়েছে ওয়েস্টার্ন কান্ট্রির কাছে যথেষ্ট প্রশংসনীয় বলে মনে হয়েছে, এবং তারা রিসিভ করেছে ভারতের অবস্থানকে। হ্যাঁ, আমরা তো ওটা তাইওয়ান যে সাগরে, যে ওশানে অবস্থিত, সেখানে আমাদের ইনফ্লুয়েন্স দরকার। আন্দামান নিকোবরে আমাদের দ্বীপপুঞ্জ থেকে যখন আমরা একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাইওয়ান খুব একটা দূরে নয়। সাউথ চায়না সি আমরা ডমিনেট করার চেষ্টা করছি অন্যান্য দেশের সাথে। সুতরাং সাউথ চায়না সি যদি আমরা ডমিনেট করতে চাই, আমাদের প্রেজেন্স দরকার, এবং ভারতীয় নৌসেনার প্রেজেন্ট ওখানে যথেষ্ট মজবুত রয়েছে, এবং ওখানে কনস্ট্যান্টলি থাকবে। আর আমি কিছু খবর জানি এই কারণ যে আমার নিজের এক সন্তান ইন্ডিয়ান নেভিতে ডিপ্লয়েড ছিল, ও আন্দামান পেট্রোলিং করেছে, এবং ওদের ইনফ্লুয়েন্স চলে গেছে বালি, জাভা পর্যন্ত। এই কারণে বলছি আমাদের প্রেজেন্স ওখানে রয়েছে। আমাদের আরেকটা জায়গায় ব্রিগেডিয়ার দত্ত, মানে জাস্ট আমার একটা আউট অফ মাই কিউরিওসিটি আই এম আস্কিং ইউ, যে ভারত কিন্তু আপনি জানেন, সবাই আমরা জানি যে একটা ইন্টারিম বাজেট ভারতবর্ষ করেছে, এবং জুলাইতে আমরা কিন্তু একটা ফুল ফ্লেজড বাজেট করতে চলেছি। সেক্ষেত্রে আপনি যে পুরো কথাটা বললেন, সেখানে সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান G7 কাছে যথেষ্ট স্ট্রং, সেটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হলো। এই যে বাজেট হতে চলেছে জুলাইতে, সেখানে হয়তো সামরিক খাতে ভারত আরও বেশি তার অ্যালটমেন্টটাকে বাড়াবে বলে আমার মনে হয়। তাতে হয়তো আরও বেশি স্পষ্ট হবে যে ভারতের অবস্থানটা কোথায় যাচ্ছে। আমি আশা করি তা হবে, কারণ আমাদের ফাইন্যান্স মন্ত্রী একই রয়েছেন, তার অ্যাডভাইজার যারা রয়েছেন একই রয়েছেন, এবং প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইজার যারা রয়েছেন একই রয়েছেন। ওনারা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে আমাদের দেশ মজবুত হচ্ছে। আমরা এখন তো কারাকোরাম পাসের কাছে প্লেন ল্যান্ড করতে পারি, সমস্ত ফরওয়ার্ড এয়ারফিল্ড অ্যাক্টিভিটি রয়েছে। এগুলোর জন্য তো খরচা হয়, একদম খরচার জন্য ডিফেন্স বাজেটটা বাড়াতে হবে। এবং আপনার এই কথা ধরে, কথা সূত্র ধরে
মহানন্দাদির কাছে আসবার চেষ্টা করবো, অর্থনীতিবিদ তিনি রয়েছেন আমাদের সঙ্গে। মহানন্দাদি, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বাজেটও ইনফ্যাক্ট, এবং একইভাবে এই যে জগৎ সভায় ভারতের শ্রেষ্ঠ আসনের জায়গাটা, আমরা যে ছবিটাও দেখাচ্ছি, তাতে আপনার কি অভিমত? দেখো, শুনতে খুব ভালো লাগে এই কবিতাটা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে, কিন্তু সেটা শুনতে যতটা ভালো লাগে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা করা ততটাই ডিফিকাল্ট। এবার একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার যে এটা প্রথমবার ভারতের G7 এ পার্টিসিপেশন নয়, এটা 11th পার্টিসিপেশন, অর্থাৎ 11তম পার্টিসিপেশন ভারতের প্রধানমন্ত্রীর, এবং মোদিজি এই নিয়ে 5মবার পার্টিসিপেট করছেন। কাজেই এটা নতুন কিছু নয়, এটা একটা রুটিন ওয়ার্ক। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এই G7 এর যারা রয়েছেন তারা কারা? তারা মূলত ইউরোপিয়ান কান্ট্রি, ইটালি, কানাডা, শুধু কানাডা USA আছে আমেরিকা মহাদেশ থেকে, কানাডা, USA, ফ্রান্স, জার্মানি, জাপান আছেন এশিয়া থেকে, একমাত্র জাপানি আছে এশিয়া থেকে, UK এবং USA। কিন্তু ভারতকে বরাবরই ইনভাইট করা হয়, তার কতগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে যে ভারত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে ভারতের সম্বন্ধে আইডিয়াটা কি। প্রথম আইডিয়া যেটা, সেটা হচ্ছে ভারত একটা লার্জেস্ট ডেমোক্রেসি, যেটা পৃথিবীর মানুষ অ্যাপ্রিসিয়েট করে। এবং রিসেন্টলি আমরা যে ইলেকশনের মধ্যে দিয়ে গেলাম, এটার দিকেও কিন্তু পৃথিবীর সব মানুষেরই লক্ষ্য ছিল যে এত বড় একটা দেশ, এখন তো সব থেকে পপুলেটেড কান্ট্রি, তা সত্ত্বেও কিভাবে একটা সিস্টেম্যাটিক্যালি ইলেকশন করা গেছে, এই জিনিসটা সবার কাছে একটা খুব আগ্রহের ব্যাপার। কিন্তু যেটা বুঝতে হবে যে এইবারের ভিজিটটাকে আলোচনার বিষয় করা হয়েছে, তার কারণ কিছুদিন আগে ইটালির প্রাইম মিনিস্টার মেলোনি এর মধ্যেই 2বার ভারতবর্ষে এসেছিল, এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ এবং কথাবার্তা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই ওনার আবার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়া ইত্যাদি সব মিলিয়ে ন্যাচারালি তিনি আমন্ত্রিত হয়েছেন। কিন্তু কথাটা সেটা নয়, ভারতকে কি জন্য ডাকা হয়? ভারতকে মেইনলি ডাকা হয় আউটরিচ সেশনের জন্য, অর্থাৎ যে মূল আলোচনাগুলো G7 এ হয় তার মধ্যে নয়। এটা আউটরিচ সেশন, যেখানে মূলত কতগুলো জিনিস এবার গুরুত্ব পাচ্ছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনার্জি বা শক্তি ক্ষেত্র, আফ্রিকা, মেডিটারেনিয়ান সি, এদের সম্পর্কের ওই এরিয়ার ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু ভারতকে ডাকা হয়েছে। আর আরেকটা কথা যেটা ভাবা হয়, সেটা হচ্ছে যেহেতু ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল দেশ, এই জন্য ভারতে একটা বড় মার্কেট আছে, এটা ধরে নেওয়া হয়। এবং সেই জন্য কিন্তু এই বড় বড় অর্থনীতিগুলো, যাদের অবস্থা তুলনামূলকভাবে এখন খারাপ, কারণ মূলত ইউক্রেন যুদ্ধের জন্য, সেই জন্যই তারা মনে করে যে ভারত একটা প্রসপেক্টিভ মার্কেট, একটা বিশাল মার্কেট, কারণ বহু মানুষ সেখানে রয়েছে। তবে এতে মোদির ক্যারিশমা কতটা রয়েছে বা মোদির সরকারের ক্যারিশমা কতটা রয়েছে, মহানন্দাদি, আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখছি। আমি আলোচনায় আসবো, আমি আর দেবাশিস রয়েছি, প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার স্যারও রয়েছেন আমাদের সঙ্গে, এবং ভারতের সম্ভাবনার কথা বলছি। ওই জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, আসলে এটা যেন না হয় কখনো যে পূর্ণিমার চাঁদ অনেকটা ঝলসানো রুটির মতো লাগে। মানে দেখুন, যে কোনো কাজে হার্ডল থাকবে, যে কোনো কাজে টাফ ফাইট থাকবে। আমি মহানন্দাদির কাছে আবার আসবো। মণিময় খুব সুন্দর প্রশ্ন করেছিল যে আপনি সম্ভাবনা কতটা কি দেখতে পাচ্ছেন। আমার কথা আপনি বললেন যে G7 এর যে মূল আলোচনা, ডেফিনেটলি তাই, আমিও একদম ইন্ট্রোডাকশনেই তাই বলেছি, তার মধ্যে ভারত থাকবে না। কিন্তু ভারতে একটা প্রসপেক্টিভ মার্কেট আছে, 140 কোটি প্রায় জনসংখ্যা, একটা বিরাট দেশ যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে সমমাত্রিক জনসংখ্যার দেশ হয়ে চীন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রির কাছে সেইভাবে অ্যাকসেপ্টেবল নয়। সেখানে দাঁড়িয়ে আমি যদি একটু ভাইস ভার্সা দিকটা দেখবার চেষ্টা করি, উল্টো দিকে, মানে ভারতের বাজার দখল করে বিদেশি কোম্পানিগুলো এখানে মার্কেট করে তাদের প্রফিট মুনাফা লুটে নিয়ে যাবে, এটা যেমন একটা দিক তাদের কাছে প্রফিটেবল, ভারতের ক্ষেত্রে কি লাভ হবে? কারণ ভারতে হিউজ একটা ম্যান পাওয়ার রয়েছে, ম্যান রিসোর্স রয়েছে। মহানন্দাদি, সেটাকে কাজে লাগানো যাবে, চাকরির বাজার খুলবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি আসবে, তাতে কি কর্মক্ষেত্র তৈরি হবে?
না, এখানে একটা কথা সবসময় আলোচনায় আসে, যেটা অর্থনৈতিক বিষয় কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। সেটা কি, যে একটু আগেই তুমি বললে যে থার্ড পজিশনে আছে, ফোর্থে আছে, ফিফথে আছে ভারতবর্ষ, থার্ডে যাবে। এটা বুঝতে হবে যে দেশের জিডিপি এখন হচ্ছে 3.7 লক্ষ কোটি, সেটা 3 বছরে হবে 5 লক্ষ কোটি, এবং বলা হচ্ছে, যেটা আমি বারবার বলছি, যে 2047 সালের মধ্যে এটা 30 লক্ষ কোটি হবে। কিন্তু এটা হতে গেলে যে গ্রোথ রেট দরকার সেটা কিন্তু সম্ভব নয়। তা কেন সম্ভব নয়, তার কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। সেটা হচ্ছে যে জিডিপিটাই একমাত্র কিন্তু অর্থনীতির পরিচায়ক নয়। অর্থ ব্যবস্থা ভালো আছে না মন্দ আছে সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আর তার প্রধান মাপকাঠি হচ্ছে মাথা পিছু জাতীয় আয়, যার নিরিখে ভারতবর্ষ কিন্তু অনেকটা নিচে রয়েছে সমস্ত পৃথিবীর মধ্যে। অর্থাৎ তোমার দেশে পপুলেশন বেশি হলে অঙ্কের হিসেবে জিডিপি বেশি হবে ইন কম্প্যারিজন টু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি, যেখানে পপুলেশন আমাদের এক একটা স্টেটের থেকেও কম। কাজে সেই হিসেবটা তুমি যদি দেখো তাহলে ভারত ওই জায়গায় হতে পারে, কিন্তু সেটা দিয়ে তোমার দেশের অ্যাকচুয়াল অর্থনৈতিক অবস্থা বোঝা যায় না। একটা উল্লেখযোগ্য ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, অবশ্যই এটা জানতে হবে সবাইকে, যে 2019 থেকে 21-এর মধ্যে এখনো পর্যন্ত 18.2 কোটি 18 কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে। এটা কিন্তু স্বাধীনতার 77 বছর পরে অবশ্যই একটা লজ্জার ব্যাপার। এবং মাথাপিছু মাসিক আয় কিন্তু সমানে কমে চলেছে এই পুরো 10 ইয়ারে, যেটা পরিচয় দেয় যে মানুষের হাতে কতটা টাকা আছে, তারা কতটা খরচা করতে পারছে। এবং জিডিপি হিসেব হয় দুটো জিনিসে, একটা হচ্ছে মোট উৎপাদন আর একটা হচ্ছে মোট ব্যয়। ভারতবর্ষের সরকার যে জিডিপি হিসেবটা দেখাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র উৎপাদনের নিরিখে, কাজে সেটা কিন্তু সম্পূর্ণ চিত্র দিচ্ছে না, এটা বোঝা দরকার। কারণ আমি আবারও বললাম এটা অর্থনৈতিক বিষয় কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। কাজেই ভারতবর্ষের অনেক প্রসপেক্ট আছে, যেমন ধরো তুমি বললে যে লেবার, ভারতবর্ষে চিপ লেবার আছে একদম, কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে তোমায় ট্রেন করতে হবে। তুমি যদি না ট্রেন করো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট তুমি ধরবে কি করে? কাজে সেজন্য দরকার শিক্ষা, গবেষণা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের বাজেটে এখনো পর্যন্ত 2%-এর বেশি শিক্ষা খাতে বরাদ্দ নেই। রিসার্চের অ্যালোকেশন অত্যন্ত কম, যেখানে ইউনাইটেড স্টেটস বা শুধুমাত্র আজকে সুপার পাওয়ার হতে পেরেছে তার গবেষণার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ জিডিপি বাড়িয়ে। না, আমি ইউএস এর কথা অতটা জানি না, বাট আমি সেদিন একটা স্টাডি দেখছিলাম, আপনি হয়তো আমার সঙ্গে সহমত হবেন, জার্মানে যে পরিমাণে এই যে রিসোর্স তৈরি করা হচ্ছে বা বিভিন্ন দেশ থেকে যারা রিসার্চার তাদেরকে অপশন দেওয়া হচ্ছে, এই যে আপনি বললেন না যে একাডেমিক সেক্টরে একটা বিরাট মানে গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে এক শ্রেণীর মানুষ শিক্ষা পাচ্ছে আর এক শ্রেণীর মানুষ শিক্ষাই পাচ্ছে না। বিশেষত আমি বলবো যে গভর্নমেন্ট স্পন্সর্ড এডুকেশন সিস্টেম এটা একেবারে ল্যাক। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে গভর্নমেন্ট স্পন্সর্ড এডুকেশন সিস্টেমে কোন জায়গায় চলে গেছে আমাদের দেশ। মানে সেখানে সেই অর্থে মানে ইংলিশ মিডিয়ামে পড়ালেই শিক্ষিত হবে, আর যারা সেখানে এফোর্ড করতে পারবে না, এফোর্ডেবিলিটি নেই, তারা একেবারে মূর্খ হয়ে তারা থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে ব্যালেন্স কি আদৌ তো সম্ভব মহানন্দাদি? বিশেষত শিক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের সরকারকে এগিয়ে আসতে হবে, যেটা অত্যন্ত ল্যাকিং। শিক্ষা, স্বাস্থ্য, এটা দেখা আমাদের মতো ডেভেলপিং বা উন্নয়নশীল বলো বা অনুন্নতই বলো, সেই কান্ট্রির জন্য সরকারের এগিয়ে আসতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি এই দুটো ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে বেসরকারিকরণ অন্য জিনিস, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য ভারতবর্ষের কেন যে কোনো দেশের বুনিয়াদ, মেরুদণ্ড তো একদম। না হলে মহানন্দাদি এই যে একদম 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 না হলে মহানন্দাদি সমাজে দুটো শ্রেণীর মধ্যে যে ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে সেটা, এই গ্যাপটা কখনোই পূরণ করা সম্ভব হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ অসাম্য, একটু বলি, অসাম্যটা এমন জায়গায় চলে গেছে যে ভারতবর্ষের 1% লোকের হাতে 40% ওয়েলথ, ব্রিটিশ শাসনের থেকেও বেশি অসাম্য। কাজে এই দিকে যদি সরকারের নজর না থাকে, সেখানে বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে একটা গেস্ট হয়ে যাওয়াটা খুব বড় কথা বলে আমি মনে করি না। আপনি বলছেন রিয়েল ফিল্ডে কোথায় দাঁড়াতে পারছে দেশ, আমাদের সেদিকে নজর থাকতে হবে। মনিময়, ডেফিনেটলি আমরা নজর রাখবো। আপনি যেটা বললেন যে জাস্ট অনলি 2% অ্যালোকেশন ফর দ্য গভর্নমেন্ট এডুকেশন, এই জায়গায় এবারকার বাজেটে কি বরাদ্দ হয়, ডেফিনেটলি হয়তো বা বাজেটের দিন আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলে আমরা সেদিনও আলোচনা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো।
তো আপাতত আমাদের দুজনকেই ধন্যবাদ দিতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে। ব্রিগেডিয়ার দত্ত এবং অর্থনীতিবিদ তথা রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল তিনি ছিলেন। আপাতত এখানেই শেষ করছি আমরা আমাদের এই জিরো আওয়ার অনুষ্ঠান। সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক CNN।